আপনি একটা মেয়েকে যে কোনো একটা সিচুয়েশনে ফেলে দেন, একটা ছেলের ওখান থেকে উঠে দাঁড়াতে যতটা সময় লাগবে নর্মালি একটা মেয়ের তার চাইতে কম সময় লাগবে। বাৎসরিক কত লক্ষ টাকা আয় ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত নয়? আমি জানি না। ফর্সা মানেও সুন্দর না, কালো মানেও অসুন্দর না, তাই না? লম্বা মানেও অসুন্দর না, আবার খাটো মানেও অসুন্দর না। সো প্রত্যেকটা মেয়েই তার নিজের মতন করে সুন্দর। একবার বেড়ে গেলে কোনোদিনই কমে না, সেটা কি? একবার বেড়ে গেলে কখন আর কমে না? আমার মনে হয় না যে কারো জাতি, ধর্ম, গোত্র, রং, হাইট এগুলো তার রিক্রুটমেন্টের অথবা এগিয়ে যাওয়ার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা হওয়া উচিত। কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? কোন মাসে সবচেয়ে কম ঘুমায়? যত বেশি মানুষকে আপনি চেনেন বা আপনাকে যত বেশি মানুষ চেনে তত আপনার জন্য সহজ হয় হচ্ছে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। লুকা প্যাসিওলি কি উৎপত্তি করেছিলেন? আপনি তো কঠিন প্রশ্ন করেন। দর্শক, সিক্রেট অফ সাকসেসে আজ আমাদের অতিথি সুরাইয়া সিদ্দিকা, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং, গ্রামীণ ডানন ফুড লিমিটেড। আজ আপনার সাথে কথা বলবো, অনেক কিছু জানবো, আপনার জীবনের ঘটনাগুলো দর্শকদের সামনে তুলে ধরবো। আমি যতটুকু জানি যে বাংলাদেশে আসলে সেলসের এই ইন্ডাস্ট্রিতে মেয়ে বা নারী খুব কম রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে আমরা দেখছি সেলসের অনেক টপ পজিশনে। আর কেউ কি আছে? থ্যাংক ইউ তমা, আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। প্রোগ্রামের নাম হচ্ছে সিক্রেট অফ সাকসেস। আমি জানি না আমি এখনো সাকসেসফুল কিনা, বাট জার্নিটা কন্টিনিউ করছি। আপনার কোয়েশ্চেনে যদি আমি যাই তাহলে বলবো হচ্ছে বাংলাদেশে অনেক নারী আছেন যারা সেলসে কাজ করেন, কিন্তু যেখানে গিয়ে আসলে আমরা হোঁচটটা খাই সেটা হচ্ছে যে টপ পজিশনে এখন পর্যন্ত আমি বলবো হচ্ছে গ্লাস সিলিংটা আছে। নর্মালি মিডল লেভেলের আগেই মেয়েরা সেলস থেকে ঝরে পড়েন, কিংবা তাদের জন্য জার্নিটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়। সেক্ষেত্রে এফএমসিজি সেক্টরে বাংলাদেশে আমি এই এখন পর্যন্ত একমাত্র নারী যিনি লিড রোলে আছি। বাট আমি যেটা চাবো যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনি আরো অনেককে বলবেন যাতে আমাদের যে ইমব্যালেন্সটা লিডারশিপে ছেলে এবং মেয়ের সেটা কমে যায়, আমরা আরো অনেক 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 মেয়েকে দেখতে পাই লিডারশিপ রোলে। আচ্ছা, এই প্রসঙ্গে আসবো খানিকটা পরে, তবে এখন কথা বলতে চাই সম্পূর্ণ আপনার সফলতা নিয়ে। সফলতা আসলে শুরু হয় নিজের ব্যক্তিগত সন্তুষ্টি থেকে। তো এই যে আজ আপনি এখানে এসেছেন, এই পেছনের গল্পটা কি ছিল? শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল, আমি যদি শুধু আমার কর্পোরেট জীবন থেকে শুরু করি, আমি আমার মাস্টার্সের পর প্রথমত কিছুদিন ঢাকা ইউনিভার্সিটিতে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যে ফ্যাকাল্টিটা কাজ করে, ইনস্টিটিউটটা INFS বলি, সেখানে রিসার্চের কাজ করছিলাম। সেই সময়ই আমি প্রথম একটা সিভি অ্যাকচুয়ালি শেয়ার করি একটা সার্কুলারের এগেইনস্টে, সেটা ছিল নেসলে বাংলাদেশ লিমিটেডে। তো সেখান থেকে আসলে আমার ক্যারিয়ারের শুরু, প্রথম একটা ইন্টারভিউ এবং প্রথম আমি একটা জব পেয়ে যাই মার্কেটিং এ, একদম এন্ট্রি লেভেল পজিশনে, যেখানে আমি কনজিউমার রিসার্চ নিয়ে কাজ করতাম, কনজিউমারদের সাথে ডিরেক্ট অ্যাক্টিভেশনস অ্যান্ড আদার্স এগুলো নিয়ে আমার কাজের শুরু। সো ইটস আ জার্নি। আমি বলবো না যে এখনো আমি সফল, কিন্তু সফলতা আসলে হচ্ছে কতদিন ধরে আপনি লেগে আছেন, কতদিন ধরে আপনি চেষ্টা করছেন, কতবার আপনি হোঁচট খেয়ে আবার উঠে, ছোট বাচ্চাদের মতন হোঁচট খাবো, আবার উঠে দাঁড়াবো, তারপর আবার কাজ করব। সো এখন পর্যন্ত আমার কর্পোরেট জার্নি অলমোস্ট 21 বছরের। এপ্রিলে 21 বছর হয়েছে। আমি প্রথম 12 ইয়ার্স ছিলাম হচ্ছে নেসলেতে, এবং সেখানে একটার পর একটা হচ্ছে নিজেই নিজেকে টেস্ট করেছি, অনেক স্কোপও পেয়েছি। আই ওয়াজ ব্লেসড। যখনই আমি অনেক সময় হচ্ছে আমার যারা সুপারভাইজার ছিলেন তারা প্রচুর মেন্টরিং করেছেন, এবং যখনই নতুন কোনো একটা প্রজেক্ট এসছে তখন আমিও খুব আগ্রহী ছিলাম যে ঠিক আছে আমি এটা নেই, এবং তারাও আমাকে সেই স্কোপটা দিয়েছেন। এমনকি কিছু গ্লোবাল প্রজেক্ট যেটা হয়তো আমি দেখেছি যে আচ্ছা এটা সুইজারল্যান্ডে হচ্ছে, কেন আমরা এখানে ট্রাই করি না। সো যখন আমি এই কলগুলো নিয়েছি, দে ওয়্যার রিয়েলি হেল্পফুল। সেখান থেকে আসলে আমার একটা একটা করে পুরো মার্কেটিং এর স্কোপটা আমি শিখে যাই, একদম ছোট জায়গা থেকে শুরু করে এন্ট্রি লেভেল থেকে, তারপর আমি পুরো কমিউনিকেশন অ্যান্ড ওভারঅল ব্র্যান্ডিং গুলো শিখে যাই। সেখান থেকে আই মুভ টু ব্র্যাক এন্টারপ্রাইজেস,
সেখানে আমি আড়ং ছাড়া বাকি যে তাদের আরো 11টা সোশ্যাল এন্টারপ্রাইজ ছিল সেখানকার এজিএম মার্কেটিং ছিলাম। তারপর আমি জয়েন করি ইগলুতে, ইগলুর হেড অফ মার্কেটিং ছিলাম। কোভিডের সময় থেকে আমার জার্নি শুরু হয় হচ্ছে গিয়ে গ্রামীণ ড্যাননের সাথে। আচ্ছা। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জীবনের সবচেয়ে বড় শিফট। সো একটা ছোট গাছ আমরা যেমন দেখি হচ্ছে যে নার্চার করি, গাছে পানি দেই, আসলে প্রথমে তো বীজটা বপন করি, তারপর পানি দেই, যত্ন করি, চারা গাছ হয়, চারা গাছটা আস্তে 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 কিন্তু বড় হয়। এবং আমরা তখনই খুশি হই যখন আমরা এটার ফলটা দেখি, কিন্তু তার আগে কিন্তু অনেক বছরের একটা তার নার্চারিং থাকে। আমি বলবো আমার জীবনে এই শিফটটা হচ্ছে, এই ফল দেয়া শুরু হচ্ছে গ্রামীণ ড্যাননের সাথে থাকা। আচ্ছা, তো এই নিয়ে আরো কথা বলবো, তবে শুরুর কথাতে আবার একটু আসতে চাই। আপনি একটা রিসার্চ করছিলেন এবং সেখান থেকে আসলে একদম এন্ট্রি লেভেলে আপনি চান্স পান, তো সেক্ষেত্রে আগে থেকে কি প্ল্যান ছিল যে ফুড নিয়ে কাজ করবেন? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে ফুড অ্যান্ড নিউট্রিশন, সো আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে। আমি ফুড নিয়েই কাজ করতে চেয়েছি, কিন্তু তার আগে যেটা করতে চেয়েছিলাম, যেটা আমি চেয়েছি কিন্তু পারিনি, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি পড়তে চেয়েছিলাম বিজনেসে। আচ্ছা। কিন্তু সামহাও আসলে আমি বিজনেসে যে অ্যাডমিশন টেস্টটা দিব সেটাই দিতে পারিনি। আমি কোনো আইবিএ তে বা ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিটে এক্সাম দিতে পারিনি। তো সে কারণে আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে, কাজও করছিলাম ফুড অ্যান্ড নিউট্রিশনে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি এনজয়িং ইট, যে ঠিক আছে একটা ভালো কিছু এবং যেটা আসলে মানুষের কাজে লাগে। সেখান থেকে আমি আসলে প্রথম চান্সটা পেয়ে যাই যখন নেসলেতে এই সার্কুলারটা আসে, যে তারা চাচ্ছিল কাউকে যার এই নিউট্রিশন নলেজটা আছে, অ্যাট দ্য সেম টাইম সে কনজিউমারকে ফেস করতে বা কোনো আমরা যেটাকে বলি অ্যাবভ দ্য লাইন অ্যাক্টিভেশনস, মানে যে কোনো ডিরেক্ট কমিউনিকেশন যেখানে করতে হয় পিআর রিলেটেড, সেগুলো করতে ভয় পায় না, তার প্রিভিয়াস এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস করার এক্সপেরিয়েন্স আছে, এগুলো আমার ছিল। এবং সেটা নিয়েই যখন আমি হচ্ছে গিয়ে ভাইবা বোর্ডটা ফেস করি, আই গট দ্যাট অপরচুনিটি। সেখান থেকে শুরু। এবং আমার যেটা মনে হয় হচ্ছে যে যেটা আপনি কোয়েশ্চেন করলেন যে ফুড নিয়ে কাজ করা, আমার কাছে মনে হয়েছে, এবং এখন মানে আমি কিন্তু আমার এন্টায়ার লাইফে ফুড বিজনেসের সাথেই রিলেটেড। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। পরবর্তীতে আমি অনেক ট্রেডিং পেয়েছি অন মার্কেটিং অ্যান্ড আদার্স, এবং আমি আমার এমবিএও করেছি নর্থ সাউথ থেকে। কিন্তু আমি যদি ডিরেক্টলি বিজনেস থেকে আসতাম তাহলে আমি ওই যে ইন অ্যান্ড আউটস অফ ফুড সেটা জানতাম না, এবং আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টে আসলে এটা একটা বড় ঘাটতি থেকে যেত। কিংবা আমি জানতাম না আসলে আমাদের দেশের মানুষের অ্যাকচুয়াল নিডটা কি, যেটা আমাকে সাপোর্ট করেছে এই ফুড ফলোড বাই হচ্ছে বিজনেস এক্সপেরিয়েন্সটা। এক্স্যাক্টলি, মানে যেটা আপনার স্বপ্ন ছিল সেটা এখন পূরণ হয়েছে, তবে দুই দিক থেকে আপনি অ্যাডভান্টেজটা পেয়েছেন, মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এখন কর্মক্ষেত্রে তো অবশ্যই। জীবনের প্রথম ইন্টারভিউটা কেমন ছিল? নিশ্চয়ই অনেক ভয় ছিল, বা আমরা আসলে ড্রিম কোম্পানি বা এখন পর্যন্ত যতগুলো জায়গায় আপনি কাজ করেছেন সবগুলোই কিন্তু খুব রিনাউন্ড এবং সবাই সেগুলোতে যেতে চায়, তো প্রথম ইন্টারভিউটা কেমন ছিল? অসাধারণ ছিল। আচ্ছা, অসাধারণ ছিল এ কারণে যে আমি ইন্টারভিউ বোর্ডে গেছি, বোর্ডে যাওয়ার পরে যখন আমি বের হয়ে এসেছি তখন দেখেছি হচ্ছে যে 45 মিনিটস পার হয়ে গেছে, আমি কিন্তু টের পাইনি। যদিও পুরো বোর্ডে যারা ছিলেন তারা সবাই ম্যানকম বলেন, একদম ম্যানেজমেন্টের কমিটির যারা হেড তেমন সবাই ছিলেন। আমার রিক্রুটিং বস ছিলেন আশরাফ বিন তাজ, এন্ড উনি বোর্ডে ছিলেন, এবং এট দ্য সেম টাইম তখনকার এইচআর হেড ডিরেক্টর যিনি ছিলেন, এখন সবাই ওনাকে ছিলেন, উনি গ্রো এন এক্সেল এর ফাউন্ডার, সো জুলফিকার ভাই উনি ছিলেন। এবং নেসলে নিউট্রিশন বলে একটা ক্যাটাগরি আছে, তার যিনি ডিরেক্টর ছিলেন আফতাব ভাই, তিনিও ছিলেন। সো অল বিগ শটস। আমি একদম হচ্ছে এন্ট্রি লেভেলে গিয়েছি, ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে, এর আগে কখনো সিভিও আমি জানি না হাউ টু রাইট, বাট ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং বিকজ মানে দে হ্যাড দ্য ডিসকাশন উইথ অ্যান ওপেন মাইন্ড। খুবই সহজ করে হচ্ছে গিয়ে কথাগুলো বলেছিলেন। আসলে বড় মানুষরা হয়তো
এটাই করেন। এবং আপনার থ্রুতে আমি আসলে এখন যারা ইন্টারভিউ নেন তাদেরকে এটা বলতে চাই যে আমরা যখন একজন নতুন কেউ ইন্টারভিউ বোর্ডে আসে, শক্ত হয়ে বসে থেকে তাকে ঘাবড়ে না দিয়ে বরং যদি এটা করা হয়, সে কিন্তু ওপেননেসের থ্রুতে অ্যাকচুয়ালি উই ক্যান সি যে তার কম্পিটেন্সিস আছে কিনা, সে কি রাইট স্যুট অথবা রাইট ফিট অথবা রাইট ফিট না, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তাকে ওপেন করে দেয়া। আচ্ছা, এবং এটাই হয়েছিল আমার ক্ষেত্রে, আমি একটুও ভয় পাইনি। আচ্ছা, খুব মজা হয়েছিল। মজা করে আসলে প্রথম চাকরিটা শুরু করা। এখানে সিভির একটা ব্যাপার বললেন যে সিভি নিয়ে আসলে দেখা যাচ্ছে বর্তমানে অনেক কর্মশালা হচ্ছে। সিভির ক্ষেত্রে আবার অনেকগুলো ব্যাপার চলে আসছে যে বিভিন্ন প্যাটার্ন, কালারফুল। যেমন আমি যে সময় আসলে স্কুলে সিভি লেখা শিখেছিলাম তখন সিভি আর বায়োডাটার মধ্যে পার্থক্য ছিল না, এখন যেটা এসেছে। আপনার দৃষ্টিভঙ্গি থেকে সিভিটা কেমন হওয়া উচিত? আমার দৃষ্টিভঙ্গিতে সিভিটা খুব সহজ হওয়া উচিত। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কে সেটা আসা উচিত, আপনার কম্পিটেন্সিস যদি কিছু থাকে সেটা জানানো, স্কিলগুলো জানানো, এখন পর্যন্ত আপনি কি করেছেন এবং কি করেননি খুব সহজভাবে সেটা দেয়া, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেয়া এবং প্রয়োজন হলে রেফারেন্স দুটা দেয়া। আচ্ছা, আমার কাছে মনে হয় এর চাইতে অনেক বেশি কিছুর খুব বেশি প্রয়োজন নেই। তবে এই প্রত্যেকটা যে আমি বলবো হচ্ছে যে কম্পাউন্ড করে ফেলা, যে ঠিক আছে আমি যখন আমার পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি উপরে একটা টাইটেল দেই যে দিস ইজ মাই পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল প্রফিসিয়েন্সি উপরে আমি একটা টাইটেল দেই, তাহলে কি, কারণ একসাথে অনেক অর্গানাইজেশনে কিন্তু হচ্ছে কথার কথা হচ্ছে 2000-এর উপরেও সিভি পায়। আচ্ছা, সো সেটা ক্লাটার ব্রেক করার জন্য ইট ইজ নট নেসেসারি যে ইট হ্যাজ টু বি কালারফুল, কিন্তু যেটা নেসেসারি সেটা হচ্ছে যে আপনার এমন কিছু লেখা যেটা ওর চোখে পড়বে, পয়েন্ট আউট করে দেওয়া, বোল্ড করে দেওয়া। আচ্ছা, আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে বলছিলেন অনেকগুলো প্রজেক্ট করার সুযোগ পেয়েছেন একদম ক্যারিয়ারের শুরুতে। তো প্রজেক্টগুলো করার সময় কিন্তু চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে ফিমেল পার্সন হিসেবে যখন কাজগুলো করছিলেন, যেহেতু সেলস নিয়ে এমনিই সবাই কাজ করতে ভয় পায়। আপনি বলছিলেন যে মিড জার্নিতে যে অনেকে ছেড়ে দেয়, আপনার চ্যালেঞ্জগুলো কি কি ছিল? আমার অ্যাকচুয়ালি যেখান থেকে আমার শুরু সেখানে সেলস ছিল না। আমি সেলসের প্রথম এক্সপোজার্স পাই গ্রামীণ ড্যানোনে এসে। কিন্তু চ্যালেঞ্জ প্রত্যেকটা মেয়েরই তার প্রত্যেকটা লেভেলেই থাকে। আমি অনেক বলবো হচ্ছে গিয়ে আই এম ব্লেসড, কারণ আমি যে কটা অর্গানাইজেশনে কাজ করেছি সেখানে ডাইভার্সিটি ম্যাক্সিমাম জায়গায় ছিল, যেখানে কাজের কালচার অনেক ভালো ছিল। তারপরেও অ্যাজ এ লেডি আমরা যেটা হয় যে আপনার কিন্তু 2টা 3টা 4টা রোল থাকে, আপনাকে অ্যাজ এ ওয়ার্কিং পারসন কাজ করতে হয়, তার সাথে আমার স্টাডি ছিল, সো এবং আপনার ফ্যামিলি আপনার ওয়ান অফ দ্য কি প্রায়োরিটি। সো ওটা হচ্ছে গিয়ে কম্বিনেশন করতে গিয়ে যেটা হয় কি যে দেখা যায় যে যেই সময়টায় ছেলে বা মেয়েরা তাদের মিড লেভেলে থাকে, গ্রোয়িং ফেজ, ওই সময় মেয়েদের একটা লম্বা সময় দিতে হয় তার ফ্যামিলিতে, এবং এই ফ্যামিলিতে টাইম দিতে গিয়ে এবং তার সন্তানদেরকে টাইম দিতে গিয়ে নিজের প্রায়োরিটিটা আসলে ম্যানেজ করা কমপ্লিকেটেড হয়, এবং এই দৌড়ে আসলে মেয়েরা পিছিয়ে যায়, এটা হয়। আবার আরো একটা জিনিস যেটা হয় যে মেয়েটা আসলে হয়তো পিছিয়ে যায়নি, কিন্তু দ্য ওয়ে উই আর গ্রুমড নর্মালি সেটা হয় হচ্ছে যে একটা মেয়ে যদি, যে এটা কিন্তু রিসার্চে একদম হচ্ছে গিয়ে প্রুভেন, যে একটা মেয়ে তার নেক্সট লেভেলের জন্য যখন 110% রেডি, সে তখনও ভাবে হচ্ছে যে আমি 100% রেডি না। কিন্তু একটা ছেলে যখন তার এক্সিস্টিং এখন যে রোলটা সে করছে সেই রোলে 70% রেডি, তখন সে হচ্ছে গিয়ে স্টার্ট করে পরের রোলে যাবার জন্য। আচ্ছা, সো এটা আরো একটা রিজন কারণ মেয়েরা কেন পিছিয়ে যায়। তো আমার এটা আপনার থ্রুতে আমি আবার মেয়েদেরকে বলতে চাইবো যে হচ্ছে গিয়ে কনফিডেন্সটা গ্রো করা। আমি বলছি না যে আই হ্যাড দ্যাট কনফিডেন্ট, কিন্তু আমি চাবো যে আমাদের পরের যে জেনারেশন আছে তারা যাতে এগুলো জেনে নিজেদেরকে রেডি করে, এবং অবশ্যই যে কোনো প্রবলেম আসবে, অনেক ধরনের স্ট্রাগল আমরা ফেস করব, হাল ছাড়া যাবে না যে ঠিক আছে আজকে পারিনি, ভালো কথা। আমি আপনাকে বলতে পারি যে একটা পার্টিকুলার সফটওয়্যার আমি চেয়েছিলাম হচ্ছে যে এনরোল করা হোক, যেটা আমার কাজটাকে সহজ করে দিত। সেটার জন্য আমাকে মোটামুটি 3 বছর হচ্ছে গিয়ে পুশ করতে হয়েছে,
যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। প্রথম বছর হয়নি, আবার 6 মাস পরে বলেছি লাগবে লাগবে লাগবে, তারপরেও হয়নি। কিন্তু 3 বছর পরে কিন্তু সেটা হয়েছে, এবং তার পরবর্তী 2 বছরের ভেতরে তার চাইতে অ্যাডভান্স সফটওয়্যার চলে এসেছে। তো হাল ছাড়া যাবে না। যদি হাল ছেড়ে দিতাম তাহলে হচ্ছে কাজটা কিন্তু সহজ হতো না। এই হাল না ছাড়লেই জীবনে আমরা ওই যতই তরাই উতরাই থাকুক পার হয়ে যেতে পারবো। তার মানে কোনো ফিমেল পার্সনেরই আসলে যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়া উচিত না। হাল ছাড়া যাবে না। ওকে, সো আপনি বলছিলেন যে এই প্রতিষ্ঠানে আসার পর আপনার জন্য এটা একটা নতুন অপরচুনিটি, ঠিক চারা গাছের একটা ব্যাপার আপনি বলছিলেন, এবং সেলসে আসার ঘটনাটাও এখান থেকেই শুরু হয়েছে। এখানে কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন? সো প্রথমত সেলসে আসার কথা যদি বলি, যেহেতু কোভিডের ভেতরে ছিলাম, কোভিডে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটা হচ্ছে গিয়ে ডুম হয়ে গেছিল। কারণ কি? কারণ হচ্ছে আপনি জানেন গ্রামীণ ডাননের যেটা কি প্রোডাক্ট, সেটা হচ্ছে শক্তি দই, এবং আমরা এটা একদম প্রান্তিক মানুষের কাছে যেমন পৌঁছে দিতে চাই অ্যাট দ্য সেম টাইম, এবং তাদেরকে দিতে চাই কিন্তু এমন একটা প্রাইসে যেটায় তারা কিনতে পারে। তো 10 টাকায় একটা শক্তি দই আমরা প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দিতাম। আবার অ্যাট দ্য সেম টাইম মডার্ন ট্রেডে যারা আপনার আমার মতন কনজিউমার্স, তাদের বাচ্চাদেরও তো পুষ্টির প্রয়োজন, তাদের জন্য কিন্তু আমরা একটু হচ্ছে গিয়ে প্রিমিয়াম প্রাইসে এই প্রোডাক্টটা দিই। রিজন কি? কারণ ওখানে আমার যেই প্রাইসে আমি প্রোডাক্টটা দিই সেটা দিয়ে এটাকে বিজনেস মডেলে নিয়ে আসা পসিবল না। এই সাপোর্টটা আমরা পাই হচ্ছে মডার্ন ট্রেডের প্রোডাক্টের থ্রুতে। সেম প্রোডাক্টই থাকে না, প্রোডাক্টও ডিফারেন্ট? প্রোডাক্ট একদম কোয়ালিটি সেম, কোয়ান্টিটিতে বেশি থাকে মডার্ন ট্রেডের প্রোডাক্টটা, এবং প্যাকেজিংটা ডিফারেন্ট হয়। সো প্যাকেজিংটা ডিফারেন্ট হওয়ার কারণে হচ্ছে অ্যাট্রাকটিভ হয় টু দিস কনজিউমার্স গ্রুপ। এবং আমরা আপনাকে যেমন বলছি, এটা আমরা সবসময় বলি যে উই চার্জ প্রিমিয়াম টু প্রিমিয়াম কাস্টমার্স, অ্যান্ড by purchasing this product you are also contributing to the community. Okay, so এই প্রোডাক্ট থেকে যে আমরা প্রফিটটা জেনারেট করি সেটা দিয়ে আবার ওই 10 টাকার 3টা প্রোডাক্ট আমি তৈরি করতে পারি। এভাবে করে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটা ডিজাইন করি। তো সেটা যখন আমরা করতে গেছি, প্রথমত আমাদের যেটা প্রবলেম হয়েছে যে আমাদের নেটওয়ার্কে নর্মালি যে স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের ভেতরে, তো বাচ্চারা নিজেরা গিয়ে কিন্তু আর কিনতে পারছিল না। আবার কোভিডের কারণে বাবা মা অনেকের হচ্ছে গিয়ে চাকরি চলে গিয়েছিল, যারা দিনমজুর বা কিছু, তারা তখন শহর থেকে গ্রামের দিকে চলে গিয়েছে, এবং অনেক গহীন গ্রামে হয়তো চলে গেছে। তো তাদেরকে রিচ করে তাদেরকে প্রোডাক্টটা দেয়া যেমন কমপ্লিকেটেড ছিল, অ্যাট দ্য সেম টাইম মডার্ন ট্রেডেও তখন রেগুলার হচ্ছে গিয়ে যাওয়াটাও কমপ্লিকেটেড ছিল। সো মডার্ন ট্রেডেও আমাদের যেটা হয়েছে হচ্ছে যে রেগুলার যে গিয়ে গিয়ে প্রোডাক্টটা কনফার্ম করা, এটাও কমপ্লিকেটেড ছিল প্রথম দিকে, একদম তো হচ্ছে গিয়ে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা 2টা মোডালিটিতে কাজটা শুরু করি। একটা হচ্ছে ডোর টু ডোর অ্যাক্টিভেশনস করি, যেটা থ্রুতে একদম যারা প্রান্তিক জনগোষ্ঠী, তারা হয়তো বস্তিতে থাকেন বা গ্রামের দিকে থাকেন, তাদের স্কুলে যেহেতু তারা যাচ্ছে না, বাচ্চারা স্কুলের আশেপাশের দোকান থেকে কিনছে না, আমরা আমাদের নেটওয়ার্কটাকে ভেতরে বাড়ির দিকে নিয়ে যেতে থাকি, এবং বাসায় বাসায় গিয়ে এই প্রোডাক্টটা নিয়ে কমিউনিকেট করি এবং তাদেরকে অন্যান্য সহযোগিতাগুলো দেওয়ার চেষ্টা করি। মডার্ন ট্রেডেও যারা রেগুলার যেতে পারছিলেন না, তাদের জন্য আমরা হোম ডেলিভারি দেওয়া শুরু করি। এটার থেকে আমার যাত্রা শুরু। ওই মুহূর্তে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এজেন্সি সাপোর্ট বা অন্যান্য কিছুগুলো পাওয়াও বেশ কমপ্লিকেটেড ছিল। ছোট ছোট কমিউনিকেশনস এন্ড আদার্স, এগুলো আমরা নিজেরাই করা শুরু করি। আচ্ছা, দ্বিতীয়ত যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও বা হিউম্যানিটেরিয়ান যে অর্গানাইজেশন গুলো আছে, তাদের সাথে কানেক্ট করে তাদের থ্রুতে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে ওই প্রান্তিক জনগোষ্ঠীকে দেয়া শুরু করি। আচ্ছা, ওই মুহূর্তে যেটা তাদের নিড ছিল, এবং দ্যাট ওয়াজ অ্যাট ফ্রি অফ কস্ট। এবার আসি হচ্ছে গিয়ে সেলসের ক্ষেত্রে। যেহেতু নেটওয়ার্ক ভেঙে গিয়েছিল এবং সেটা তৈরি করার জন্য অ্যাকচুয়ালি যে স্ট্র্যাটেজি ডিজাইন তা করা কমপ্লিকেটেড ছিল সেই মুহূর্তে যারা সেলসে ছিলেন তাদের জন্য, যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে চাচ্ছিলেন না। সেই কারণে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে আমি প্রথম স্টেপ ইন করি উইথ দ্য হেল্প অফ মাই ম্যানেজিং ডিরেক্টর। সো উনি আমাকে বলেন যে ইউ স্টার্ট বিল্ডিং অন ইট। সো আমি স্ট্র্যাটেজিটা ডিজাইন করি যে আমরা কোথায় যাব, কিভাবে যাব, মডার্ন ট্রেডে আমাদের কি করা উচিত। তো সেটা দেখে উনি বুঝতে পারেন যে আসলে আমি এটা বুঝি, আই হ্যাভ দ্যাট থরো আন্ডারস্ট্যান্ডিং। তখন উনি প্রথমে আমাকে বলেন যে ঠিক আছে, আপনি মডার্ন ট্রেডটা টেক ওভার করেন অপারেশন।
সো অপারেশন টেক ওভার করতে আমিও আগ্রহী ছিলাম না, এই যে কমফোর্ট জোন। বলেছি আমি স্ট্র্যাটেজি বুঝি, আমি এটা আগেও করেছি, ইগলুতেও করেছি, কিন্তু আমি তো অপারেশন বুঝি না। বাট হি অ্যাকচুয়ালি পুশড মি যে করেন। সো আমার ম্যানেজিং ডিরেক্টর মোটামুটি পুশড মি টু টেক ওভার দ্য রোল। সেখান থেকে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জটা শুরু। প্রথমত যেহেতু আমি জানতাম না অপারেশনটা কিভাবে করতে হয়, আমাকে শিখতে হয়, এবং শিখতে গিয়ে বেশ কিছু হোঁচট খাই। আমি দেখতে পাই হচ্ছে যে কিছু ভুল করি, মেজর ভুল করি, সেটা হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট থেকে শুরু করে ওভারঅল অপারেশনেও। কিন্তু এই লার্নিংটা আমাকে হেল্প করে। এই যে লার্নিংটা, এই যে হোঁচট খাওয়া, এটার থেকে আমি আসলে জানি হচ্ছে আমাকে কোথায় কোথায় আরো দেখতে হবে, কোথায় কোথায় আমাকে আরো বেশি সচেতন হতে হবে। তো মোটামুটি 3 মাসের ভেতরে এগুলো আমরা আবার রিস্ট্রাকচার করে ফেলতে পারি, এবং 1 বছরের ভেতরে, 1 বছর না 6 মাসের ভেতরে আমার মডার্ন ট্রেডটা একটা স্টেবল জায়গায় চলে আসে। And now it's sustaining. Year on year we are getting growth from there. আপনি একটা কথা বলছিলেন যে বেশ কিছু ভুল করেছেন, তার মধ্যে একটা ছিল যে হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কিভাবে বুঝলেন যে এটা একটা ভুল ছিল, বা ওই সময় ওই ব্যাচে কি কি প্রবলেম ফেস করছিলেন? আচ্ছা, হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, যে আমি ধরে নিয়েছি যে এই মানুষটা এই অর্গানাইজেশনে ভালো করছে, এই সিমিলার রোলে, তা আমি এমন কাউকে কাউকে রিক্রুট করেছি যে ধরে নিয়েছি যে এদেরকে রিক্রুট করলেই আমার কাজের অর্ধেক হয়ে যাবে। আমার এটা ছিল একটা ভুল। অপারেশনাল রোলে যেটা আরো ভুল করেছি, যে আই ডিপেন্ডেন্ট অন দেম অনলি ইনস্টেড অফ ফোকাসিং অন আসলে পুরো প্রসেসটা কি। আচ্ছা, নোয়িং অ্যাবাউট দ্য প্রসেস অ্যান্ড আউট ইন ডিটেইলস অফ দ্য অপারেশন, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। সো এগুলো থেকে যেটা হয়েছে, যে মানুষটার উপর আসলে আমি ডিপেন্ড বেশি করেছি, সে হয়তো অন্য কোনো অর্গানাইজেশনের এক্সপার্টাইজটা নিয়ে এসছে, যেটা হয়তো রাইট ফিট না, কিংবা এই অর্গানাইজেশনের জন্যও সে হয়তো রাইট ফিট ছিল না। দ্যাট ওয়াজ ওয়ান। নাম্বার 2 হচ্ছে যে যখন আমি আসলে সেলস অনেক কমপ্লিকেটেড একটা জায়গা, এবং এখানে বাংলাদেশে এখনো কম্পিটেন্ট এবং কমপ্লায়েন্ট হিউম্যান রিসোর্স অনেক কম। আচ্ছা, এখনো এটা আমরা প্রপারলি গড়ে উঠেনি এই কমিউনিটিটা। সেক্ষেত্রে আমি যেহেতু হচ্ছে অপারেশন ফুললি জানতাম না, এই নন কমপ্লায়েন্ট বেশ কিছু কাজ হয়তো প্রথম দিকে করেছে। এটাকে যদি স্ট্যাবলিশ করতে চাই তাহলে কি করা উচিত? আমার প্রথমত হচ্ছে যে প্রসেসটাকে স্ট্রিনজেন্ট করা উচিত। যে এখন কিন্তু আমি জানি আমার পুরো প্রসেসটাই হচ্ছে সেলস অটোমেশন আছে। সো প্রত্যেকটা জায়গাতে কখন সেল হচ্ছে, কখন প্রোডাক্ট ডেলিভার হচ্ছে, একদম পুরো প্রসেস, কোথায় হচ্ছে গিয়ে কালেকশন হচ্ছে, এই পুরো প্রসেসটা এখন সেলস অটোমেশনের থ্রুতে আমি লাইভ দেখতে পাই। কে কাজ করছে, কে বসে আছে, কে সকালে এসেছে, কে আসেনি, পুরো প্রসেসটা এখন আমার চোখের সামনে। ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমি যদি জানি না, তাহলে কিন্তু ফাঁকি দেওয়ার, এর ভেতর থেকেও প্রতিদিন কেউ না কেউ কিছু না কিছু দুষ্টুমি বের করে ফেলতে পারে। সো যতক্ষণ পর্যন্ত না আমি ফিল্ড ওরিয়েন্টেড না হব, ততক্ষণ পর্যন্ত আমি ভুল করতে থাকবো। সো আমার দ্বিতীয় লার্নিং হচ্ছে ফিল্ড ওরিয়েন্টেশন। ওকে, মডার্ন ট্রেডটা নেয়ার পরে যখন এটা মোটামুটি ভালো একটা রেজাল্ট দেওয়া শুরু করলো, তখন থেকে আমাকে বলা হলো যে আপনি এবার থেকে সেলসটাও লিড করেন। আচ্ছা, মার্কেটিং মডার্ন ট্রেডের পরে এখন সেলস চলে আসলো, এবং তখন থেকে আমার ফিল্ড ওরিয়েন্টেশন আরো বেড়ে গেল। রিজন এটাই, কারণ ন্যাশনালি অনেক জায়গায় অনেক মানুষ রিমোটলি কাজ করে। সো আপনি যদি কাছে না গিয়ে দেখেন, ইউ উইল নট গেট দ্য সেন্স যে আসলে কি ঘটছে। হেড অফিসে এসির নিচে বসে আসলে আমরা রাইট ইনফরমেশনগুলো প্রপারলি পেতে পারি না। সেলস অটোমেশন অবশ্যই আমাকে হেল্প করে, আরও বেশি হেল্প করে যখন আমি অ্যাকচুয়াল মার্কেট সিনারিওটা জানতে পারি এবং নিজের চোখে দেখি, তখন অ্যাকচুয়াল ইনসাইটগুলো ডেভেলপ হয়। তার মানে আসলে অফিসে বসে থাকাই আপনার একমাত্র কাজ না, আপনাকে ফিল্ড ভিজিট করতে হবে রেগুলারলি। অ্যান্ড সেটা শুধুমাত্র ঢাকা বা খুব অভিজাত এলাকায় না, আপনাকে প্রত্যন্ত অঞ্চলেও যেতে হচ্ছে, কারণ যেখানে আপনাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য পুষ্টিকর খাবার। তো সেই ক্ষেত্রে যখন আপনি এমন কোনো জায়গায় যান যে জায়গাটা কনভিনিয়েন্ট না, হাইজিন না, তখন চ্যালেঞ্জগুলো কি হয়? কারণ একটা জিনিস আমরা দেখি
সেলসে যে সকল ছেলেরা রয়েছে তারা খুব কষ্ট করেও অনেক প্রত্যন্ত জায়গায় অ্যাডজাস্ট করে নেয়, তার ভালো রুমের প্রয়োজন পড়ে না, ভালো ওয়াশরুমের প্রয়োজন পড়ে না, তার রোদে পুড়তেও সমস্যা হয় না। কিন্তু এটা যখন ফিমেল পার্সনের আসে তখন সবাই বলে যে সেগুলো পারবে না বা অনেক ক্ষেত্রে পসিবল হয় না। ওই সময় চ্যালেঞ্জ কি ছিল ফিল্ডে? এখন পর্যন্ত এই চ্যালেঞ্জগুলো আছে বাংলাদেশের অনেকগুলো জায়গায়, যেটা দিয়ে আপনি বলছিলেন যে হাইজিন ম্যানেজ করা। সো একটা ভালো টয়লেট, এটার অনেক 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 ঘাটতি আছে আমাদের দেশে। আমার একটা বড় নেটওয়ার্ক হচ্ছে নর্থে। সো নর্থে গেলে যেটা হয় হচ্ছে যে আপনি ভালো কোনো টয়লেট পাবেন না যখন আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে চলে যাই। তো এটা এখন আমি ফেস করি, এটা এখনো যে চলে গেছে তা না। দ্বিতীয় যেটা বলছিলেন হচ্ছে রোদে পোড়া বা কিছু, এগুলো আমি আসলে কেয়ার করি না। এবং আমার ধারণা যে যখন এই রোলটা যে কোনো মেয়েরই আসে, সে আসলে কেয়ার করার কথা না, যে রোদে পুড়েছি, ওকে ফাইন, দ্যাটস পার্ট অফ মাই রোল, ঠিক আছে, কি যায় আসে। রোদে পুড়ে যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে আপনি প্রথম দিকে আমি যেটা করতাম হচ্ছে সানগ্লাস নিয়ে যেতাম, সানস্ক্রিন নিয়ে যেতাম, এগুলো নিয়ে যেতাম। এখন আর এগুলো আমি অ্যাডপ্ট করে ফেলেছি, আমার এগুলো আর কিছু লাগে না। আমি জানি যে আমি আজকে মার্কেটে যাচ্ছি, সো ওই মাইন্ডসেটটা রেডি করে রাখি যে আজকে আমি হচ্ছে রোদে পড়বো, ইটস ওকে, ইটস পার্ট অফ লাইফ অ্যান্ড আই রিয়েলি এনজয় ইট। এবং অনেক সকালেও হয়তো বের হই। একটাই প্রবলেম এখন পর্যন্ত, সেটা বলবো হচ্ছে যে ওয়াশরুমগুলো আমরা প্রপারলি পাই না, সেক্ষেত্রে একটু হচ্ছে ডিহাইড্রেশন হয়। ওকে, এটা মেনে নিয়ে যেটা আমি করি সেটা হচ্ছে যে যখন ফেরত আসি তখন এসে হয়তো অনেকগুলো ড্রিঙ্ক নেই, কিছু কিছু অ্যাডিশনাল সাপ্লিমেন্টস নেই, যাতে আমি রিহাইড্রেশনটা নিয়ে নিতে পারি। এই বিষয়ে কিছুক্ষণ পর আবারও আসছি পুরো ফুড হ্যাবিটটা নিয়ে, বাট চ্যালেঞ্জগুলো নিয়ে একটু মোটা দাগে কথা বলতে চাই। এই যে মানে আউটডোর করা বা আসলে ফিল্ডে কাজ করা, এবং যেটা আপনি বললেন যে নর্থের সমস্যাগুলো, এই ওয়াশরুম ছাড়া কি আর কোনো সমস্যাই পাননি? আমার কাছে এটাই মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর বাইরে হয়তো কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে হ্যাঁ, একটা মেয়ে মার্কেটে গেলে লোকজন কিভাবে তাকাবে, আমি নিজে এটা খুব একটা ফেস করি না। এর একটা বড় রিজন হয়তো যে আমি ইন লিডারশিপ রোল, সো আমার আশেপাশে তো আমার টিমের কেউ না কেউ থাকে। অ্যাট দ্য সেম টাইম যে আমরা নিজেরা আসলে নিজেকে কিভাবে প্রজেক্ট করছি, সেটাও হয়তো আরো একটা রিজন। সো যখন দেখা যায় যে আমি তো দেখতে অনেক শর্ট, রাইট, দেখতে ছোটখাটো একটা মানুষ, সো এটা আমার জন্য চ্যালেঞ্জ হওয়ার কথা। কিন্তু যখন আমি এটাকে গায়ে লাগাচ্ছি না, তখন হয়তো আমার দাঁড়ানোতেই লোকজনের কাছে বোঝা যায় যে শি ইজ সামওয়ান হু শুড বি রেসপেক্টেড। ওকে, সো মেয়েদের জন্য ওটাই বলবো যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই, স্টে স্ট্রং অ্যান্ড স্টে টল, স্ট্যান্ড টল। That will really help you to grow. Okay. So আপনি শুরুতে বলছিলেন যে আপনি চান যেন এই প্রফেশনে অন্যান্য ফিমেল পার্সনরাও ইন্টারেস্টেড হয় এবং তারা যেন ইন্ডাস্ট্রিটাকে একটু গ্রো করে, সমান একটা ব্যালেন্স যেন থাকে। তো সেই ক্ষেত্রে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে থাকবেন তখন ফিল্ড ভিজিটের জন্য এমন কোনো মেয়েকে কি আপনি চুজ করবেন যে খুব সম্ভ্রান্ত পরিবারের, দেখতে খুব সুন্দর, খুব লম্বা, গায়ের রং খুব ফর্সা, এই ধরনের মেয়েকে আপনি কি চুজ করবেন? কেন না। ওকে, আমার টিমে, মডার্ন ট্রেড টিমে একটা মেয়ে আছে যে দেখতে লম্বা সবকিছুই, অ্যান্ড শি ইজ রিয়েলি ডুইং ওয়েল। সে কি অ্যাকাউন্টস অফিসার ছিল একদম এন্ট্রি লেভেলে, এখন কিন্তু শি হ্যাজ বিন প্রমোটেড এবং শি ইজ রিয়েলি ডুইং ওয়েল। সে তার টিমটাকে হচ্ছে গিয়ে প্রপারলি ফিল্ডে গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে সুপারভাইজ করা, বিভিন্ন হচ্ছে গিয়ে ক্লায়েন্টদের সাথে হচ্ছে ভিজিট করা, এগুলো সব করছে। ওকে, এবং শি ইজ ওকে উইথ দ্যাট। তারপরে আমাদের সমাজে যে একটা কনসেপ্ট আছে যে সুন্দরী মেয়েরা কষ্টের কাজ বা কঠিন কাজ বা রোদে পোড়ার কাজ করতে পারবে না, প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করতে পারবে না, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল, স্টেরিওটাইপিং, কমপ্লিটলি স্টেরিওটাইপিং। কেন না, সে মানে সুন্দর কিন্তু আপনার নিজের কাছে, ফর্সা মানেও সুন্দর না, কালো মানেও অসুন্দর না, তাই না? লম্বা মানেও অসুন্দর না, আবার খাটো মানেও অসুন্দর না। সো প্রত্যেকটা মেয়েই তার নিজের মতন করে সুন্দর। তো এটাই যদি আমরা আগে প্রথমে ভাবি এবং
মেয়েদের একটা বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে তারা মাল্টিটাস্কিং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওদের অ্যাডাপ্টেবিলিটি অনেক হাই। ওকে, সো আপনি একটা মেয়েকে যে কোনো একটা সিচুয়েশনে ফেলে দেন, একটা ছেলের ওখান থেকে উঠে দাঁড়াতে যতটা সময় লাগবে, নর্মালি একটা মেয়ের তার চাইতে কম সময় লাগবে। কারণ মেয়েরা ইন জেনারেল রেজিলিয়েন্স অনেক হাই থাকে। মাদার নেচার তৈরি করে মেয়েদেরকে এভাবে যে তারা দ্রুত কোপ আপ করতে পারে। আমার মনে হয় না যে কারো জাতি, ধর্ম, গোত্র, রং, হাইট এগুলো তার রিক্রুটমেন্টের অথবা এগিয়ে যাওয়ার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা হওয়া উচিত। ফুড হ্যাবিট নিয়ে যে কথাটা শুরুতেই হচ্ছিল, যেহেতু আপনি নিউট্রিশন নিয়ে কাজ করেছেন, পড়াশোনা করেছেন, ফুড সম্পর্কে কাজ করে যাচ্ছেন, যখন আপনি ফিল্ড ভিজিটে যান তখন কোন ধরনের অভ্যাসের জন্য দেখেন যে বেশিরভাগ মানুষ অপুষ্টিতে রয়েছে, বা আপনার রিসার্চ অনুযায়ী, যেহেতু আপনি রিসার্চ করেছেন অনেক, কোনটা মনে হয় যে পুরো আমাদের যদি মডার্ন যুগের বলি বা একটু যদি প্রত্যন্ত অঞ্চলের বলি, একটু অভিজাত পরিবারের বলি, কোন বিষয়টা সবার মধ্যে থাকে যার জন্য তাদের হেলথ রিস্কটা থেকে যায়? আমি যদি ম্যালনিউট্রিশনের কথা বলি, যেগুলোর পুষ্টির ঘাটতি বাংলাদেশে বেশি, সেটার মধ্যে ভিটামিন এ, আয়রন, আয়োডিন এবং জিঙ্ক, এটা বাচ্চাদের ভেতরে অনেক হাই। যে কারণে হয় হচ্ছে যে আমাদের বাচ্চারা তার যে পোটেনশিয়ালে রিচ করার কথা, সে জীবনে যতদূর যাওয়ার কথা, সেখানে এখনো পৌঁছাতে পারেনি। গ্রামীণ ডানন অ্যাকচুয়ালি সেটা নিয়েই কাজ করে। তাই আমাদের যে কোনো প্রোডাক্টই আসলে এই 4টা পুষ্টি উপাদান থাকে, ভিটামিন এ, আয়রন, আয়োডিন এবং জিঙ্ক। আমি যদি এর পরের এইজ যেটা বলি, অ্যাডোলেসেন্ট পর্যন্ত, এখানেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অনেক হাই থাকে এবং মেয়েদের ক্ষেত্রে আরও বেশি হাই থাকে। এখানে নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফলিক অ্যাসিডের ঘাটতি, যে কারণে তার রক্তের গঠনটা পুরোপুরি হয় না। ফলিক অ্যাসিড খুব সহজেই পাওয়া যায় যে কোনো হচ্ছে গ্রিন ভেজিটেবলস থেকে, লিফি ভেজিটেবলস থেকে। তার মানে কি শাকসবজি এখন ঠিক মতন ইদার খায় না, অথবা খেলেও এমনভাবে খায় যে এর পুষ্টি উপাদানগুলো নষ্ট হয়ে যায়। নতুন যে আরেকটা পুষ্টি উপাদানের ঘাটতি আপনার আমার মতন মানুষের অনেক বেশি, সেটা হচ্ছে ভিটামিন ডি, যেটা আমরা সহজে পাই হচ্ছে সূর্য থেকে, সূর্যের আলো থেকে আমরা সহজে পাই। দিনের শুরুটা যদি একটু আমরা সানলাইটের নিচে যাই এবং হচ্ছে একটু ডেইরি জাতীয় খাবার খাই, তাহলে এটা আমাদের হওয়ার কথা না, কিন্তু এটা আমাদের এখন সবার আছে। সো রিজনটা কি, যে আমরা আসলে অনেক বেশি ইদার এসিড ভেতরে থাকি, অথবা যারা এসিড ভেতরেও থাকি না, তারা বাইরে যাবার সময় এমনভাবে কাপড় পরি যে আমার স্কিন আসলে পায় না হচ্ছে রোদের ছোঁয়া। আচ্ছা, সো একটু রোদের ছোঁয়াটা দেয়া জরুরি। তার মানে রোদও জরুরি জীবনে। ভিটামিন ডি থেকে, মানে ভিটামিন ডি এর উৎস রোদ, এটা আমরা জানি। তবে পারিপার্শ্বিক আরো অনেক কারণে আমরা রোদ থেকে এখন দূরে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি, অনেক বড় ঝুঁকি তৈরি করছে। এবং ভবিষ্যতে আমাদের এমন অনেকের ভেতরেই দেখবেন যে অনেক দুর্বল ফিল করে, নানান রকম অসুখ হয় এবং হাড়ের সমস্যা তৈরি হয়। এর একটা বড় রিজন কিন্তু হচ্ছে আমাদের ভিটামিন। অনেকেই বলবে তার পায়ে ব্যথা করে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটার ওয়ান অফ দ্য মেইন রিজন। সো এগুলো আমরা যেমন দেখতে পাই। আরো ইন্টারেস্টিং আপনি যেটা বলছিলেন হচ্ছে সেটা যদি ধনী বলেন বা যারা একটু আন্ডার প্রিভিলেজ তাদেরও বলেন, আমাদের ওভারঅল হচ্ছে ক্যালোরি ইনটেক অনেক বেড়েছে, কিন্তু এই যে নিউট্রিশনগুলো আমরা পাই না। রিজনটা কি, যে আমাদের যে খাবারের ধরন, সেখানে আনহেলদি খাবার অনেক বেশি। হয়তো কেউ ভাত খায় অনেক বেশি, বাকি পুষ্টি উপাদানগুলো নিচ্ছে না। কিংবা এখন আমাদের যে বাচ্চারা, তারা হয়তো অনেক জাঙ্ক ফুড খাচ্ছে, বার্গার খাচ্ছে, অমুক খাচ্ছে, মেয়োনেজ খাচ্ছে, কিন্তু রাইট নিউট্রিয়েন্ট, যে নিউট্রিয়েন্ট ডেন্স ফুডগুলো, তার ব্যালেন্স যে ডায়েট, সেটা সে পাচ্ছে না। একই সাথে একটা মানুষের সে কারণে যেটা হচ্ছে যে ওভার নিউট্রিশন হচ্ছে ক্যালোরিতে, সে অবিস হচ্ছে, তার মানে তার প্রয়োজনের তুলনায় ওজনটা বেশি হচ্ছে, মোটা দেখা যাচ্ছে। আবার সেই মানুষটারই আবার নিউট্রিশনের ঘাটতি থাকছে, তার আয়রন ডেফিসিয়েন্সিও আছে, তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও আছে। এটা আমাদের দেশে এখন একটা খুব কমন ফেনোমেনা, যেই কারণে আমাদের অনেক দেখবেন হচ্ছে এখন ডায়াবেটিক বাড়ছে এবং সেই সাথে হার্ট ডিজিজও বাড়ছে। সো এই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার ফুড হ্যাবিট নিয়ে। একজন ফিমেল ওয়ার্কিং পার্সনের ফুড হ্যাবিট আর একজন হোম মেকারের ফুড হ্যাবিট কখনোই সেম না। অনেক সময় দেখা যাচ্ছে আপনার হয়তো খাবারের সময় ঠিক থাকছে না, আবার যখন ফিল্ডে যাচ্ছেন ডিহাইড্রেশন হচ্ছে, যেটা আপনি বললেন। সো
বাট জীবন চলার জন্য তো সবকিছু প্রয়োজন। আপনার ফুড হ্যাবিটটা কি এখন? আমার ফুড হ্যাবিটটা, যেহেতু আমি অ্যাকচুয়ালি একটা লম্বা সময় কাজে থাকি, যখন অফিসে থাকি একটা লম্বা সময় আসলে বসে থাকি, সেই কারণে আমার ক্যালোরি ইনটেকটা আমি একটু কম করি। সো সকালবেলা একটু চিয়া সিড, একটু মিল্ক, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সঙ্গে একটা লাল চা কিংবা দুধ চা চিনি ছাড়া। আচ্ছা, সঙ্গে পানি তো থাকেই। এবং অফিসে যাওয়ার সময় আমি আমার, যদিও অফিসে পানি আছে, কিন্তু মাপার জন্য আমি আমার নিজের হচ্ছে গিয়ে পানির বটল ক্যারি করি। আচ্ছা, এবং ফুড ক্যারি করি। সো ফুডে যেটা থাকে সেটা হচ্ছে একটা রুটি, একটা মিক্স ভেজিটেবল, যাতে অনেক ধরনের ভেজিটেবল থাকে, তার কখনো এটার ভেতরেই ডিম দিয়ে দেই কিংবা আলাদা করে ডিম নিয়ে নেই। তো আমার তাহলে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রচুর ভেজিটেবল থাকলো, আর সঙ্গে একটা প্রোটিন তখনও থাকছে। সেই সাথে আমরা সবাই মিলে বসে খাই, তাই যেটা হয় হচ্ছে যে অনেক ভ্যারাইটি আসে। যে কথার কথা, আপনি আমার পাশে বসছেন, আপনি আপনার বাসা থেকে কিছু জিনিস নিয়ে এসছেন, আমি আমার বাসা থেকে কিছু জিনিস নিয়ে এসছি, সবাই একটু একটু করে ট্রাই করি, খাবারে মজাও আসে, ভ্যারাইটিও আসে, এবং তারপরে সবাই মিলে অনেক ধরনের ফ্রুট খাই, যার যার মতন যে যে ফ্রুট নিয়ে আসি, সবাই প্রত্যেকের থেকে একটু একটু করে খাই। সো ওই ফ্রুটের ভ্যারাইটিটা তখন অনেকটা চলে আসে। আর তারপরে রাতে বাসায় গিয়ে হচ্ছে গিয়ে রেগুলার বাসায় যে রান্নাটা হয়, ভাত, হয়তো একটু ভাত, একটু ডাল, কিছু ভেজিটেবলস, হয় মাছ, আমি মাছ বেশি খাই, ও সেটাই খাওয়া হয় রাতে। ঘুমানোর আগে টক দই খাই। আচ্ছা, এই। সো আপু, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, অনেক বিষয় নিয়ে জানছি, এবার একটু মজার দিকে চলে যেতে চাই, কুইজ খেলতে চাই আপনার সাথে। আমি প্রশ্ন বলবো, আপনাকে উত্তর দিতে হবে। আমরা শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বাৎসরিক কত লক্ষ টাকা আয় ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত নয়? আমি জানি না। ট্যাক্সও দিতে হয়। হ্যাঁ, ট্যাক্সও দিতে হয়, ওটা মাথায় নেই এখন। না। আচ্ছা, কারণ আমি জানি হচ্ছে যে আমার ট্যাক্স দিতে হয়। আচ্ছা, কেবল ওটা জানেন, কিন্তু ওই স্ল্যাবটা ঠিক এই মুহূর্তে জানা নেই। ঠিক আছে, পরের প্রশ্ন আপনার জন্য, দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিল? কমপ্লিকেটেড। কোনো মানে আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আমরা এটাও স্কিপ করছি। পরেরটা সম্ভবত আপনি পারবেন, সেটা হচ্ছে মার্কেটিং মিক্সের 7P কি কি? আচ্ছা, এটা পারবো। এটা রেগুলার কাজের মধ্যে পড়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম পি হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রোডাক্টের পর প্রাইস, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে প্রমোশন, পিপল, কি বাদ দিয়েছি? প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, পিপল, প্লেসমেন্ট, দেন হচ্ছে আপনার, কেন হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি। একটা আমি আপনাকে বলে দিই, প্রসেস। হ্যাঁ, প্রসেস হচ্ছে 6, 7th দেয়া করা হয় শুধুমাত্র হচ্ছে গিয়ে সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গেছি। ফিজিক্যাল এভিডেন্স মানে ওইটা হচ্ছে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলে তো একটু ভুলে যায় মানুষ। ওকে, আপনার জন্য পরের প্রশ্ন, এটা আপনি পারবেন আশা করছি। মার্কেটিং ফানেলে কি কি থাকে? মার্কেটিং ফানেলে, কমিউনিকেশন ফানেলের কথা বলছেন আপনি? মার্কেটিং ফানেল যেটা অ্যাওয়ারনেস থেকে শুরু করে, হ্যাঁ, অ্যাওয়ারনেস থাকে প্রথমে, অ্যাওয়ারনেসের পরে হচ্ছে গিয়ে আপনার ট্রায়াল আসে, কনভার্সন হয়, সেখান থেকে কনভার্সন থেকে তারপরে হচ্ছে গিয়ে আপনার পারচেসটা যেখানে শুরু হয়, রিপারচেস হয়, এবং সেখান থেকে লয়ালিটিতে যায়। গ্রেট। ওকে, পরের প্রশ্ন, এটা আপনি নাও পারতে পারেন, সেটা হচ্ছে বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? এটা আমি জানি না। এটা একটু টেকনিক্যাল। ওকে, এবার একটা ধাঁধা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে একবার বেড়ে গেলে কোনোদিনই কমে না, সেটা কি? একবার বেড়ে গেলে কখন আর কমে না? বয়স। একদম ঠিক। আচ্ছা, পরের প্রশ্ন, 1000 বছরের পুরনো হয়েও বয়স তার 1 মাস, আমাদের মাথার উপরই জিনিসটার বাস। সান 1 মাস পর পর চেঞ্জ হয়। মাস, সান 1 মাস পর পর চেঞ্জ হয় না, বাট সানের মতো একটা জিনিস 1 মাস পর পর আমরা বলি যে নতুন চাঁদ। চাঁদ। ওকে, পরের প্রশ্ন, এমন কোন জিনিস যেটা একান্তই আপনার তবে অন্যরা ব্যবহার করে বারবার? একান্তই আমার কিন্তু অন্যরা ব্যবহার করে। আপনার খুব কম ব্যবহার করা হয়, বা
ব্যবহার করাও হয় না হয়তো কোনো কোনো দিন, কিন্তু প্রতিদিন আপনার সেই জিনিসটা অন্যরা ব্যবহার করে। এটা তো বুঝিনি। মানুষের নাম, আপনার নাম। প্রতিদিন কিন্তু আপনি নিজের নাম কাউকে বলেন না, কিন্তু আপনাকে কেউ না কেউ সম্বোধন করছে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এর পরের প্রশ্ন, কি নেমে আসে কিন্তু উপরে ওঠে না? নেমে আসবে কিন্তু উপরে উঠবে না। নেমে আসে প্রাকৃতিক একটা কিছু। পানি, বৃষ্টি। পানিও হতে পারে, ঝর্ণাও হতে পারে, একই জিনিস। পরের প্রশ্ন, কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? কোন মাসে সবচেয়ে কম ঘুমায়? ফেব্রুয়ারি মাসে। একদম সঠিক, কারণ ফেব্রুয়ারি মাসটাই তো ছোট। পরের প্রশ্ন, টুইটারের বর্তমান নাম কি? এক্স। চমৎকার, একদম রিসেন্ট আপডেটগুলো খুব ভালোভাবে রাখতে হয় নিশ্চয়। বাকিগুলো মাথায় থাকে না, আমার নাম একদমই মাথায় থাকে না। আচ্ছা, পরের প্রশ্ন, ডিসপ্লে র্যাক, পয়েন্ট অফ সেল টার্মিনাল, এমপ্লয় ইউনিফর্ম, বাচ্চাদের খাবার, এদের ভেতর কোনটা কনজিউমার গুড? ডিসপ্লে র্যাক, পয়েন্ট অফ সেল টার্মিনাল, এমপ্লয় ইউনিফর্ম আর বাচ্চাদের খাবার। কোনটা কনজিউমার গুড? বাচ্চাদের খাবার। একদম ঠিক, খুব ইজি কোয়েশ্চেন। পরের প্রশ্ন আপনার জন্য, ইউটিউব, ফেসবুক, টিকটক, এদের মধ্যে যে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে আপনি প্রোডাক্ট এন্ডোর্সমেন্ট করতে পারবেন, আপনি কোনটা নেবেন এবং কেন নেবেন? ইউটিউব, ফেসবুক এন্ড টিকটক। টিকটক। আমি মূলত ফেসবুক নেব। কেন? কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ফেসবুকের অডিয়েন্স সবচাইতে বড়, এবং আমি যেই টার্গেট অডিয়েন্সকে নিয়ে কাজ করি তারা ফেসবুকে খুব বেশি বিচরণ করে। আচ্ছা, টিকটকে কেন আপনি এন্ডোর্সমেন্ট করতে চান না বা প্লেসমেন্ট করতে চান না? টিকটক আমি প্লেসমেন্ট করতে চাই না বিষয়টা তা নয়, কিন্তু টিকটক এখন পর্যন্ত ওভাবে তৈরি হয়ে ওঠেনি। যেখানে নর্মালি যেটা হয় হচ্ছে টিকটকে যে ধরনের ফিডগুলো আসে বা মানুষের যে ইন্টারেস্টটা নিয়ে টিকটকে এখন পর্যন্ত আছে, সেটা হয়তো প্রোডাক্টের জন্য এখনো রাইট ফিট না। ওকে, উই আর ওয়ার্কিং অন ইট টু আইডেন্টিফাই যে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আর বাংলাদেশে এবং টিকটক তো কাজ শুরুও করেছে খুব রিসেন্টলি। উই আর ইন এ প্রসেস, চেষ্টা করছি যে কিভাবে আসলে এটা তৈরি করতে পারি, কিন্তু এখনো রাইট ফিট চ্যানেল হিসেবে গড়ে তুলতে পারিনি। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটা মানে শুনলে মনে হবে অনেক ইজি, কিন্তু এই মানে কোয়েশ্চেনের অ্যান্সারটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমি নিজেও শুরুতে খুব কনফিউজ ছিলাম। সো প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বর্তমান আয়তন কত? নতুন একটা তো অ্যাড হয়েছে, সো আমি বলতে পারবো না। ওকে, অলমোস্ট ডাবল। হ্যাঁ, ওকে, অলমোস্ট ডাবল দেন প্রিভিয়াস। আমরা স্কিপ করছি তাহলে। পরবর্তী প্রশ্ন, এটা একটা মজার প্রশ্ন, আশা করছি এটা মনে না করতে পারলেও আপনি জানেন এটা। শার্ক ট্যাঙ্ক কি? শার্ক ট্যাঙ্ক জানি কি। শার্ক ট্যাঙ্ক হচ্ছে যেখানে এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের জন্য কাজ করা হয়, এন্ড ইটস এ কম্পিটিশন। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা দেশে ফার্স্ট স্টার্ট হয় একটা রিয়েলিটি শো। ওই কোন দেশ থেকে আসলে এটা সূচনাটা? সো ফার আই ক্যান রিকল এটা আমেরিকায়। এক্স্যাক্টলি, মানে আমি এই ওয়ার্ডটাই আসলে শুনতে চাচ্ছিলাম, যে আমেরিকা বেস্ট বিজনেস রিয়েলিটি শো, টিভি সিরিজ মূলত। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, লুকা প্যাসিওলি কি উৎপত্তি করেছিলেন? আপনি তো কঠিন প্রশ্ন করেন, এটা আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আচ্ছা, যেহেতু হচ্ছে মানে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়ে তারা এটা সবাই জানে, বাট যেহেতু আপনি নিউট্রিশন থেকে, সো এটা স্কিপ খুবই ইজিলি। না, আমার যেটা হয়েছে যে আমার একটা মাত্র হচ্ছে গিয়ে হয়তো সাবজেক্ট ছিল হিসাব বিজ্ঞান, যেখানে হয়তো আমাকে ফাংশনালিটি গুলো শেখানো হয়েছে, কিন্তু এর হিস্টোরিক্যাল ইনফরমেশন গুলো আমার জানা নেই। একদম ওই বেসিক লেভেলে মানে স্কুলে শেখানো হয় এটা। ওকে, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, আইফোনের কোন সিরিজ এখন বর্তমানে চলছে? 15। এক্স্যাক্টলি। ওকে, 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদ হচ্ছে নর্থে। কোথায়? নর্থে, এটুকু মনে আছে। ডিভিশন বা এক্স্যাক্টলি ডিভিশন তো গাইবান্ধা না, ভুলে গেছি। আচ্ছা, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, এটা হচ্ছে বাগেরহাট। ওকে, পরবর্তী প্রশ্ন, গাই আর বাঘ এক হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিজিএমইএ ফুল ফর্ম কি? বিজিএমইএ হচ্ছে আমাদের টেক্সটাইল নিয়ে যারা কাজ করেন, রাইট? বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্ট, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, নিয়ারবাই হচ্ছে ম্যানুফ্যাকচারার
এক্সপোর্ট অ্যাসোসিয়েশন টাইপের। এক্স্যাক্টলি, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? এটা হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে। ওকে, সিলেটের লালখালে, বাট সিলেটও এটা খুব কমন একটা অ্যান্সার। ওকে, সো এই আমরা কুইজ রাউন্ড পুরোপুরি খেলে ফেলেছি। অনেক কঠিন প্রশ্ন ছিল, অনেক রিসার্চ করেছি যেন আপনাকে একটু আটকাতে পারি। দুই একটাতে আটকাতে পেরেছি, ভালো লাগছে, আটকাতে পেরেছে। আচ্ছা, আমরা এবার পরবর্তী বিষয় নিয়ে আবারও চলে যাই। সেটা হচ্ছে, আমরা বইয়ে একটা কথা পড়েছি, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবং যখন আমরা এটা পড়েছি তখন আমাদের টিচাররা আমাদেরকে বলতো যে সব অর্গানাইজেশনে ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, এমপ্লয়ীদেরকে এটা নিশ্চিত করা হয়। এই কর্মজীবনে কি আদৌ আপনি এটা ফেস করেছেন যে ব্যালেন্সটা কি হচ্ছে, নাকি কোনো ক্ষেত্রে এটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে? ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমি বলবো হচ্ছে যে কিভাবে আসলে আপনি এটা দেখছেন, এবং দিন শেষে আসলে আপনি কিভাবে ব্যালেন্স করছেন। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রতিদিন আসলে এভাবে না দেখা, প্রথমত হচ্ছে যে না দেখা যে আচ্ছা আমি 6 ঘন্টার বেশি কাজ করব না 8 ঘন্টার বেশি কাজ করলে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট হবে। এভাবে যদি আমি নিজেকে দেখি তাহলে অনেক অনেক সেলফিশ মনে হবে নিজেকে। বরং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কনসেপ্টটার মূল রিজন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যাতে আপনি ভালো থাকেন, ফিজিক্যালি ভালো থাকেন, মেন্টালি ভালো থাকেন। তো কাজের ভেতরেই আমি কিভাবে নিজের পুরোটা পাচ্ছি এবং দিচ্ছি সেটাকে এনশিওর করা। সো কথার কথা যে আজকে আমার বাসায় কোনো একটা প্রয়োজন আছে দুপুর 12টার সময়, আমার অফিস তো শুরু হওয়ার কথা সকাল 9টায়। তাহলে যদি আমি কনভেনশনাল ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলি সেক্ষেত্রে আমি কিন্তু বাসার এই কাজটা করতে পারবো না, রাইট? আমার সকাল 9টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত অফিসকে দেয়া উচিত। কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমার তখনই আসবে যখন আই ক্যান মেক আ প্ল্যান, যেখানে দুপুর 12টায় আমার বাসায় যদি কিছু থাকে সেটা আমি কনফার্ম করতে পারি। অ্যাট দ্য সেম টাইম যখন আমার অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টের কারণে আমার রাত 9টা বাজেও অফিসে থাকা প্রয়োজন, আমি তখন সেখানেও থাকতে পারি। ওকে, সো আমার এটা মনে হয় যে এটা যত না অর্গানাইজেশনের উপর, তার চেয়ে বেশি ডিপেন্ড করছে যে দ্য পারসন হিম সেলফ অর হার সেলফ কিভাবে এটাকে পারসিউট করছে। ওকে, ট্রাভেল করতে ভালোবাসেন? ভালোবাসি। কোথায় কোথায় এখন পর্যন্ত গিয়েছেন? সব থেকে পছন্দের জায়গা কোনটা? আমার দেশের ভেতর ট্রাভেল করা হয় সবচাইতে বেশি। দেশের বাইরে এখন পর্যন্ত গিয়েছি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়াতে অনেক জায়গায়, নেপালে, এবং এর বাইরে মালয়েশিয়ায়। পছন্দ বাংলাদেশে? পছন্দ বাংলাদেশ। সমাজের জন্য কি কি করতে চান আপনি? এখন যেটা করছি সেটাই কন্টিনিউ করতে চাই। প্রথমত হচ্ছে যে সবাই যদি একটু ভালো খাবারের মাধ্যমে তাদের পটেনশিয়ালটা তৈরি করে নিতে পারে তাহলে জাতি হিসেবে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আপনি আমাদের দেশের আয়তন সম্পর্কে আমাকে প্রশ্ন করছিলেন। আমি যদি বলি হচ্ছে যে আমাদের দেশের যে পপুলেশন, আমরা বলে থাকি যে 17 কোটি মানুষের জনগোষ্ঠী, এর 65% মানুষ হচ্ছে ওয়ার্কিং এইজে আছে। এবং আমি যদি বলি হচ্ছে যে ইউথ কিন্তু আমার টোটাল পপুলেশনের এখন পর্যন্ত 35%-এর উপর, একদম ছোট থেকে শুরু করে। তার মানে একটা বড় জনগোষ্ঠী যাদের দেয়ার অনেক কিছু আছে। আমরা যদি তাদেরকে সঠিক পুষ্টি দিতে পারি তাহলে বাংলাদেশ যে হচ্ছে গিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে সেটা অন্য কোনো দেশের পক্ষে সম্ভব না। এই কারণে বলা হয় এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে আমাদের পপুলেশনই আমাদের শক্তি। সো এদের জন্য কাজ করে যেতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমি নিজে অনেক ব্লেসড, অনেক লার্নিং স্কোপ পেয়েছি, অনেক ট্রেনিং স্কোপ পেয়েছি, এবং জীবনও আমাকে একটা জায়গায় হয়তো নিয়ে এসেছে। সো আমার পরবর্তী জেনারেশনে এই ক্যারিয়ার পাথগুলোতে যারা আছে তাদেরকে সহযোগিতা করতে চাই। এই খুব সুন্দর, খুব ছোট আমার স্কোপের ভেতরে যা করা পসিবল। আপু, আজ আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো, বিকজ আপনার জীবনের যে গল্পগুলো, এতগুলো বছরের গল্পগুলো, আসলে তো কম সময়ে তো সব জানা সম্ভব হয়ে ওঠে না, তাও যতটুকু পেরেছি জানতে আমার মনে হয় যে আমার জন্য এবং যারা দেখছে তাদের জন্য এটা এনাফ মোটিভেটিং। সো আপনার কাছ থেকে আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে সাকসেসের
মানে আপনার দৃষ্টিকোণ থেকে সাকসেসের 10টা কারণ বা আসলে কিভাবে সাকসেসফুল হতে পারে একটা মানুষ, মোটিভেটিং ফ্যাক্টর গুলো থেকে 10টা কারণ জানতে চাই। 10টা তো অনেক কারণ। আমি বলবো প্রথম কারণ হচ্ছে, মানে যদি সাকসেসফুল হতে চান, বারবার যেটা বলছিলাম, রেজিলিয়েন্স। হাল ছাড়া যাবে না, কোনোভাবেই হাল ছাড়া যাবে না, চেষ্টা করেই যেতে হবে। যতবার হারবো ততবার আমাকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, আবার কাজ শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লার্নিং অ্যাজিলিটি, যে আমি শিখবো, প্রতিনিয়ত শিখবো। আজকে আপনার কাছ থেকে অনেকগুলো নতুন ইনফরমেশন শিখেছি, কয়েকটা ভুলেও গেছি, আবার শিখবো। আজকে বাসায় গিয়ে আবার এগুলো স্টাডি করব এবং আমি জানার চেষ্টা করব। সো এমন না হচ্ছে যে যত আমরা লার্নিং অ্যাজিলিটি বাড়াবো তত বেশি হচ্ছে গিয়ে আমাদের মাথা ভালো মতন কাজ করবে এবং আমাদের কর্মক্ষমতা বাড়বে। সো লার্নিং অ্যাজিলিটিটা খুব বেশি জরুরি। সেই জন্য পড়া কন্টিনিউ করা এবং দেখাও কন্টিনিউ করা অনেক বেশি জরুরি। সাফল্যের তৃতীয় ধাপ হচ্ছে যে শোনা, অন্যদের কাছ থেকে শোনা, ফিডব্যাক নেয়া। যে আমরা কেউ আসলে পারফেক্ট নই, যেটা আমরা কুইজ খেলার সময় দেখছিলাম না, আমি অনেকগুলো প্রশ্ন, যেটা ইভেন রেলেভেন্ট প্রশ্ন, সেগুলোরও উত্তর দিতে পারছিলাম না। সো একইভাবে মানুষ হিসেবেও আমাদের অনেক হচ্ছে কি ভুল ত্রুটি থাকে, অনেক ডিসিশন আমরা নেই যেটা হয়তো ওই মুহূর্তে নেই, কিন্তু সেটা আরো ভালোভাবে করা পসিবল ছিল। সো যত বেশি আমরা ফিডব্যাক নিব মানুষের, তত আমরা হচ্ছে গিয়ে সফলতার দিকে যাব। এবং ফিডব্যাক মানে এই না যে শুধু আমরা আমাদের বসের ফিডব্যাক নিব, একই সাথে হচ্ছে যে যাদের সাথে কাজ করছি তাদের কথা শোনা, এবং সবাই মিলে যখন এটা করব তখন এটা আরো সুন্দর আমাদেরকে একটা সফলতার দিকে নিয়ে যাবে। চতুর্থত হচ্ছে আপনার সাথে একটা আসলে গ্রুপ তৈরি করা, যারা একইভাবে হচ্ছে মোটিভেটেড একই কাজ নিয়ে। সো নিজে একা লিডার হিসেবে না ভেবে যদি আমরা একটা গ্রুপ অফ লিডার তৈরি করতে পারি, আমাদের সঙ্গে যারা কাজ করেন, মূলত যারা আমাদের ডিরেকশনে কাজ করেন, তাদেরকে আমরা যত বেশি গ্রো করব তত আমরা নিজেরা সফল হব। সো আমার কাছে কখনোই মনে হয় না যে সফলতা আসবে যে মানুষটা আসলে সেলফিশ তার জন্য। সফলতা তারই আসবে যিনি আসলে অন্যকে দিতে চান, যে ডিজার্ভ করে। উনি দিলেই নিজের বাড়ে। You give it back to the society and it will come back to you in a different way. So যত বেশি আমরা হচ্ছে গিয়ে মানুষকে সহায়তা করব বড় হতে, তত বেশি আসলে আমি নিজে সফল হব। সো অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে অনেক বসেরা নিজের জায়গাটাকে হোল্ড করে রাখেন এবং অন্যদেরকে গ্রো করার স্কোপ দেন না। তিনি আসলে নিজেকেই স্টাক করে রেখেছেন। সো যত আপনি আপনার টিমকে হচ্ছে গিয়ে এনাবল করবেন, তত বেশি আসলে আপনি নিজেও অ্যাজ এ পার্সন গ্রো করবেন। এই চারটা আমার কাছে মনে হয় হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি। এর বাইরে কমিউনিকেশনটা, ফিডব্যাকেও সেটা আসে, কিন্তু যত বেশি আমাদের কমিউনিকেশন স্কিল বাড়বে, সেটা একটা ইন্টারপার্সোনাল স্কিল, এটা আমাদেরকে সহায়তা করবে। আমার কাছে মনে হয় মোটা দাগেই 5টা যদি আমাদের থাকে আমরা ভালো করব। আর এছাড়া যদি মোটামুটি আর 5টা হয় তাহলে সেগুলো কি হতে পারে? আর 5টা যদি হয়, ইন্টারপার্সোনাল স্কিলের কথা বলেছি, নতুন নতুন করে যেটা আনতে পারে সেটা হচ্ছে নতুন কোনো কিছু লার্নিং, নতুন কোনো কিছু শেখা। দ্বিতীয় হচ্ছে যে নতুন কোনো প্রজেক্ট ওই শেখার মাধ্যমেই আসে, যে নিজেকে প্রতিনিয়ত নতুন কোনো প্রজেক্ট দেয়া এবং চ্যালেঞ্জিং রোল নেয়া, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা, যে এই কাজটা আমি অনেক বছর ধরে করছি, সো আগামীকাল থেকে আমি আরেকটা নতুন কাজের রোল নিলাম। সো সেটা যদি করি, আমাদের আপনি দেখবেন হচ্ছে যারা অনেক অল্প বয়সে সাকসেসফুল, তাদের লাইফ পাথটা এরকম যে তারা আসলে হচ্ছে ডিফারেন্ট রোল করেন এবং এই চ্যালেঞ্জটা সবসময় নিয়ে থাকেন। সো এই চ্যালেঞ্জিং কিছু রোল এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে বেশ ডাইভার্সিফাইড কোনো রোল যদি করি আমরা, দ্যাট অলসো হেল্প আস। ফোর্থ বলবো হচ্ছে যে নেটওয়ার্কিং। সো যত বেশি আমরা নেটওয়ার্ক করব, তত আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হবে এবং তাদের কাছ থেকে আমরা লার্নিংটা নিতে পারবো। সেই সাথে এই নেটওয়ার্কিং আসলে নেটওয়ার্কিং বলে এখন, যে যত বেশি মানুষকে আপনি চেনেন বা আপনাকে যত বেশি মানুষ চেনে, তত আপনার জন্য সহজ হয় হচ্ছে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, কিপিং দ্যাট ইন মাইন্ড, যে আপনার একটা পার্সোনালিটি বিল্ড করতে হবে, যেটা আপনার সেলফ ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে। সো
যার সাথেই আপনি দেখা হোক তারই মাথায় থাকবে, যখন আপনার পার্সোনালিটিটা বা আপনি সেলফ ব্র্যান্ডিংটা এমনভাবেই করবেন যে সে আসলে কেমন। এবং এই সেলফ ব্র্যান্ডিংটা হওয়া উচিত খুব পজিটিভ, ভেরি পজিটিভ, যে আপনি নেই রুমে কিন্তু আপনার সম্পর্কে মানুষগুলো এই 2-3টা ভালো কথা বলে যে সে অ্যাজ এ পার্সন এমন। দ্যাট রিয়েলি হেল্পস আস, যেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। একদম। আর আরেকটা 10টা বলে ফেলেছি। আচ্ছা 10টা হয়ে গেছে, আপনি কাউন্ট করে রেখেছেন, আমি তো ভাবছিলাম আরো নেব আপনার কাছ থেকে। আপু আজকে আসলে এই সময় আমি জানি যে আপনি খুব ব্যস্ত কাজ নিয়ে, পরিবার নিয়ে, সবকিছু নিয়ে, তারপরে যে আপনি এসেছেন আমাদের এখানে এবং আপনার জীবনের আসলে পুরো বইটা খানিকটা আমরা আজ পড়ার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং অনেক নতুন নতুন হচ্ছে কি ইন্টারেস্টিং কুইজ দেওয়ার জন্য। দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড এনাবলিং মি টু লার্ন মোর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপু। থ্যাংকস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের সাথেই থাকুন।